জন মানুষের গল্প বলবো। প্রথম ছেলেটার নাম হচ্ছে সাগর। ছোটবেলায় লার্নিং ডিসঅর্ডার ছিল, যার ফলে ক্লাস 4 থেকে 10 পর্যন্ত তার বার্ষিক পরীক্ষার প্রতি বছর সে 1টা থেকে 2টা সাবজেক্টে ফেল করত এবং টিচাররা অনেক মায়া করে তাকে পরের ব্যাচে তুলে দিতেন। সেই ছেলেটা তার এসএসসিতে রেজাল্ট ছিল 4.69। সেই ছেলেটা এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগের 3য় বর্ষের ছাত্র। তার রেজাল্ট সে এখন ফার্স্ট ক্লাস পাস এবং তার জিপিএ ওই ডিপার্টমেন্টের হিস্ট্রিতে সর্বোচ্চ। দ্বিতীয় যেই মানুষটার গল্প বলবো তার নাম হচ্ছে জ্যোতি। চেহারা অনেক ডিপ্রেশনে ছিলেন। ফ্যামিলি থেকে বাবা মা বলতো যে তোমার তো চেহারা খুব বেশি ভালো না, তোমাকে আমি বেশি দূর আসলে লেখাপড়া করাবো না, কারণ তুমি যদি বেশি লেখাপড়া করতে গিয়ে তোমার বয়সটা বেড়ে যায় তাহলে তোমাকে বিয়ে দেওয়া আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। জ্যোতি আপুর যারা বান্ধবীরা ছিলেন, বান্ধবীরা অন্যান্য ছেলেদের সাথে অনেক চমৎকার সময় কাটাতেন। টিনেজ ইয়ারে ওই চমৎকার সময়গুলো তিনি মিস করতেন। চেহারার জন্য ফ্রেন্ড সার্কেল থেকে প্রচুর পরিমাণ ইনসাল্ট এবং হিউমিলিয়েশনের শিকার তিনি। বেশ কয়েকবার সুইসাইডাল অ্যাটেম্প্ট নিয়েও তিনি আসলে শেষ পর্যন্ত সাহস করে উঠতে পারেননি। 2016-তে যখন মেডিকেলে সম্মিলিত রেজাল্টটি বের করা হয়, সারা বাংলাদেশের ভেতরে তিনি ন্যাশনাল র্যাঙ্কিংয়ে সেকেন্ড ছিলেন। সেই ডিপ্রেশন, সেই সুইসাইডাল অ্যাটেম্পটগুলো থেকে। থার্ড যেই মানুষটার গল্প বলবো তার নাম হচ্ছে জাহিদ হাসান। তিনি 1988 বা 90 এরকম একটা সময়ের দিকে তিনি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলের স্টুডেন্ট ছিলেন এবং তার রেজাল্ট যখন তিনি ক্লাস 8 থেকে 9-এ ওঠেন তখন তিনি অঙ্কে পেয়েছিলেন 26। তিনি এসএসসিতে ঢাকা বোর্ডে পরবর্তীতে সেকেন্ড, এইচএসসিতে ফুল বাংলাদেশে ফার্স্ট হন। এই মুহূর্তে তিনি ইউএসএর প্রিন্সটন ইউনিভার্সিটিতে পদার্থবিজ্ঞানের অধ্যাপক, যিনি কিনা ক্লাস 8-এ নিজেই গণিতে ফেল করা। শুধু তাই নয়, এই বছর নোবেল পুরস্কারের জন্য যে 3 জনকে নমিনেটেড করা হয়েছিল প্রাথমিকভাবে, ফাইনাল লিস্টের আগে যে 3 জনকে নমিনেটেড করা হয় তার ভিতরে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি ছিলেন। এটাকে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। যাদের এক্সাম্পল দিলাম প্রত্যেকের লাইফেই একটা না একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর যদি তোমার মনে হয় তোমার রেজাল্টটা ভালো হয়নি, এর মানে হচ্ছে ওই যে যাদের স্টোরি আমি তোমাদেরকে বললাম তাদের সাথে তোমার 50% মিল রয়েছে। ওই 50% মিল থাকার পর এখন তুমি তাদের মতো এক্সাম্পল হবে নাকি অনেকের মতো হারিয়ে যাবে, এটা সম্পূর্ণ তোমার উপর। তোমার যদি মনে হয় আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় একটা অ্যাক্সিডেন্টের সামনে ফেলেছেন, অনেক বড় একটা দুর্যোগের সামনে ফেলেছেন, এর মানে এই না আল্লাহ তাআলা তোমাকে দুর্বল করতে চান। এর মানে এই আল্লাহ তাআলা বিশ্বাস করেন সেই অ্যাক্সিডেন্টটাকে ফেস করার জন্য প্রয়োজনীয় শক্তির চেয়েও আরো বেশি শক্তি তোমার ভেতরে আছে। ফুল ওয়ার্ল্ডে যখন কোনো একটা বড় বিপদ হবে, সেই মোমেন্টে তোমার থেকে ভালো আর কেউ এই ওয়ার্ল্ডটাকে সেবা করতে পারবে না। তোমার লাইফে যত বড় এই ধরনের অ্যাক্সিডেন্ট থাকবে, যত ব্যর্থতা থাকবে, যত এরকম অসুখী ঘটনা থাকবে, এর মানে হলো ফিউচারে বলার জন্য তোমার তত বেশি স্টোরি রয়েছে। শুধুমাত্র তুমি মানুষকে স্টোরি শোনানোর কিছু কারণ ক্রিয়েট করতে পারছো কি পারছো না, সেটার উপরে কিছু নির্ভর করছে। আমাদের ফুল লাইফটা কেমন জানো? এটা একটা A4 কাগজ। A4 কাগজটা আসলে 630 বর্গ সেন্টিমিটার। আমাদের লাইফের 5টা গুরুত্বপূর্ণ এক্সামের সংখ্যা, স্কোরগুলো লিখতে মোট জায়গা লাগে মাত্র 5 সেন্টিমিটার। এই 5 সেন্টিমিটার জায়গা কখনোই ওই 630 বর্গ সেন্টিমিটারের তুলনায় খুব বেশি কিছু না। ফুল লাইফটা শুধুমাত্র কিছু সংখ্যা সংগ্রহের সংগ্রাম না, এটা তোমার লাইফের অক্সিজেন না। এটা যদি থাকে তো ভালো,
যদি না থাকে তাহলে তোমাকে অন্য ওয়েতে তুমি তোমার লাইফের স্টোরিটাকে তৈরি করো। আজকে তুমি যদি এই অবস্থা থেকে ভালো রেজাল্ট করো, তুমি একটা স্টোরি হবা। তোমার সেই বন্ধুরা স্টোরি হবে না যাদের লাইফে কোনো ধরনের অ্যাক্সিডেন্টই ছিল না। যার লাইফে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট নাই, কোনো ব্যর্থতা নাই, আসলে তার কোনো লাইফই নাই। তাই বি প্রাউড অফ ইউর ফেইলিয়ার এবং এমন একটা মোমেন্টের জন্য এখন থেকে কাজ করো যখন তুমি গর্ব ভরে তোমার ব্যর্থতার কথা সবাইকে জানাতে পারবা যে এরকম একটা ব্যর্থতা আমার ছিল, এরপরেও আমি উঠে দাঁড়িয়েছি। এরপর তোমার গল্পগুলো আমি এইভাবে আজকে আমি যেই 3 জনের গল্প বললাম সবার কাছে ছড়িয়ে দিব। জাস্ট বি আ স্টোরি, হ্যাভ আ লাইফ। থ্যাংক ইউ।